আজকের আলোচনাটা এমন একটা কেস নিয়ে যা শুরু হয়েছিল একটা সাধারণ আগুন লাগার ঘটনা দিয়ে, কিন্তু সেই আগুনের ধোঁয়া সরতেই বেরিয়ে আসে এক মারাত্মক ভুল বোঝাবুঝির এক মর্মান্তিক গল্প। ভাবা যায়, বাইরে যখন সবাই আগুন নেভানোর জন্য ছোটাছুটি করছে, ঠিক তখনই সেই ভিড়ের মধ্যেই শান্তভাবে দাঁড়িয়েছিল আসল অপরাধী। এই একটা তথ্যই বুঝিয়ে দেয় ঘটনাটা কতটা ঠান্ডা মাথায় ঘটানো হয়েছিল। তো ঘটনাটা ঘটেছিল ৩রা জানুয়ারি ২০২৬-এ। রাত তখন 10:15। বেঙ্গালুরুর একটা অ্যাপার্টমেন্টে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ আর ফায়ার ব্রিগেড পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যায়। কিন্তু আগুন নেভানোর পর যা দেখা গেল তা ছিল মর্মান্তিক। ফ্ল্যাটের বাসিন্দা শর্মিলা কুশালাপ্পার নিথর দেহ। তাহলে চলুন প্রথম অংশে যাওয়া যাক, দেখা যাক কিভাবে পুলিশ প্রথমে এই ঘটনাটাকে একটা নিছক দুর্ঘটনা বলে ভুল করেছিল। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তারা কি দেখল দরজাটা ভেতর থেকে লক করা, বাইরে থেকে কেউ জোর করে ঢোকার কোনো চিহ্নই নেই। তো স্বাভাবিকভাবেই প্রথম দেখায় মনে হয়েছিল এটা একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু এখানেই গল্পের আসল মোড়। পুলিশের প্রাথমিক ধারণার সাথে ফরেনসিক রিপোর্টের কোনো মিলই ছিল না, মানে যাকে বলে আকাশ পাতাল তফাৎ। পুলিশ ভাবছিল এটা একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার, কিন্তু ফরেনসিক প্রমাণ বলছিল আগুনটা ইচ্ছে করে লাগানো হয়েছিল প্রমাণ নষ্ট করার জন্য। আর সবচেয়ে শকিং ব্যাপার হলো শর্মিলা ধোঁয়ায় মারা যাননি, তাকে আগুনের আগেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এই কেসটা ভালোভাবে বুঝতে হলে আমাদের শর্মিলাকে জানতে হবে। কে ছিলেন তিনি, কেমন ছিল তার জীবন? শর্মিলা বয়স 34, অ্যাকসেঞ্চারের একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেশ স্বাধীন গোছানো একটা জীবন ছিল তার। প্রতিবেশীরাও তাকে খুব শান্ত আর বন্ধুত্বপূর্ণ একজন মানুষ হিসেবেই চিনত। তার প্রতিদিনের একটা রুটিন ছিল, বারান্দার গাছে জল দেওয়া, খুবই সাধারণ একটা জীবন। তদন্ত যখন প্রায় থেমেই গিয়েছিল, ঠিক তখনই একটা বড় সূত্র সামনে আসে। ঘটনাস্থল থেকে খুব জরুরি একটা জিনিস পাওয়া যাচ্ছিল না। সেই জিনিসটা ছিল শর্মিলার আইফোন। এখন প্রশ্নটা হলো, যদি ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধই থাকে, তাহলে ফোনটা হাওয়া হয়ে গেল কি করে? এই একটা খটকা থেকেই পুলিশ আবার নতুন করে তদন্ত শুরু করে। আর পুলিশ ঠিক এটাই করল। প্রথমে ফোন নাম্বারটাকে সার্ভেইলেন্সে রাখা হলো, আর ঠিক তার কদিন পরে 6 জানুয়ারি দেখা গেল ফোনটায় একটা নতুন সিম কার্ড অ্যাক্টিভেট হয়েছে। ব্যাস, ওখানেই খুনি সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিল। কারণ প্রত্যেকটা ফোনের একটা ইউনিক IMEI নম্বর থাকে, তাই না? পুলিশ সেই নম্বরটা ট্রেস করে আর সিগন্যালটা তাদের সোজা নিয়ে যায় পাশের ফ্ল্যাটে। পাশের ফ্ল্যাটে মানে খুনি ছিল একেবারে নাকের ডগায়, আর যাকে সন্দেহ করা হলো তার পরিচয়ে জানলে যে কেউই অবাক হবে। সন্দেহভাজনের নাম পুরাণ, বয়স মাত্র 18, মায়ের সাথে থাকে, পড়াশোনায় দারুণ, পরীক্ষায় পেয়েছে 97%। কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, মানে বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই। কিন্তু ওই যে ডিজিটাল প্রমাণ, শর্মিলার ফোনটা তো তার কাছেই পাওয়া গিয়েছিল। কিন্তু কেন? এত ভালো একজন ছাত্র কেন এমন একটা ভয়ঙ্কর কাজ করবে? চলুন এবার তার স্বীকারোক্তির দিকে নজর দেওয়া যাক। তার মনের ভেতর ঠিক কি চলছিল। জিজ্ঞাসাবাদের মুখে কুরআন যা বলেছিল তা শিউরে ওঠার মতো। তার নিজের কথায়, আমি ওর হাসিকে ভুল বুঝেছিলাম, আমার মনে হয়েছিল ও আমার প্রতি আগ্রহী। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? পুরাণ একতরফাভাবে শর্মিলাকে পছন্দ করতে শুরু করে। শর্মিলার সাধারণ সৌজন্য, প্রতিবেশী সুলভ বন্ধুত্বকেই সে প্রেমের সংকেত হিসেবে ধরে নিয়েছিল, মানে পুরোটাই ছিল তার নিজের মনের ভুল ব্যাখ্যা। এরপর সে যা করে তা আরও ভয়ঙ্কর। সে জানতে পারে শর্মিলার ফ্ল্যাটমেট শহরে নেই। সেই সুযোগে একটা কৌশল করে সে বারান্দার জানালা খুলে ভেতরে ঢোকে। শর্মিলা তাকে দেখে চমকে যায়, ধস্তাধস্তি শুরু হয়, আর সেই আতঙ্কের মধ্যেই কুরআন তাকে শ্বাসরোধ করে খুন করে ফেলে। তারপর প্রমাণ লোপাট করার জন্য আগুন লাগিয়ে দেয় আর ফোনটা নিয়ে পালিয়ে যায়। মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ডিস্টোর্টেড পারসেপশন বা বিকৃত উপলব্ধি। মানে যখন একজন মানুষের কল্পনা আর বাস্তবতার মধ্যেকার দেয়ালটা ভেঙে যায়, সে তখন সাধারণ সামাজিক আচরণকেও ব্যক্তিগত সংকেত হিসাবে ভাবতে শুরু করে। এই অপরাধের বিবরণ তো আমরা শুনলাম, কিন্তু এই মর্মান্তিক ঘটনাটা আমাদের সমাজকে কি শেখায়? এর থেকে কি শিক্ষা নেওয়া উচিত? এখানেই সবচেয়ে জরুরি শিক্ষাটা লুকিয়ে আছে।
একটা হাসি মানে আমন্ত্রণ নয়, বন্ধুত্বপূর্ণ আচরণ মানেই প্রেম নয়। সম্মতি সবসময় স্পষ্ট হতে হয়, এটা কল্পনা করে নেওয়ার বিষয় না। আর না মানে শুধু নাই হয়, এর আর কোনো অন্য মানে নেই। এই কেসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে একটা ভুল ধারণা সাথে যদি প্রত্যাখ্যান মেনে নেওয়ার অক্ষমতা যোগ হয়, তাহলে সেটা কতটা ভয়ঙ্কর সহিংসতার জন্ম দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, কিভাবে আমরা সাধারণ সৌজন্য আর ব্যক্তিগত কল্পনার মধ্যেকার এই সূক্ষ্ম কিন্তু মারাত্মক পার্থক্যটা বোঝাতে পারি। সমাজ হিসেবে আমাদের দায়িত্বটা ঠিক কোথায়, এটা কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।